ভেরি গুড ইভিনিং মাই ডিয়ার কর্মকর্তা ফ্যামিলি। তোমাদের সকলকে আবারও হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমাদের এক্সামের প্রিপারেশনও আশা করি ভালোই চলছে। আমরা যে ক্লাসগুলো শুরু করেছি সেই ক্লাসগুলোর ব্যাপারেও তোমরা অবশ্যই জানো যে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটি সিরিজ শুরু করেছি, যেখানে আজকের ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 3। এর আগে আমরা দুটি ক্লাস করিয়েছি। দুটি ক্লাসে কোন কোন টপিকগুলো করিয়েছি? প্রথম ক্লাসে করিয়েছি সংবিধান গঠনের পটভূমি, গণপরিষদ এবং সঙ্গে এমসিকিউ। দ্বিতীয় ক্লাসে করেছি ড্রাফটিং কমিটি বা এই প্রিয়াম্বেল, সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করিয়েছি। আজকে তৃতীয় নাম্বার ক্লাসে আমরা করাবো ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য, ভারতীয় সংবিধানের গঠন, ভারতীয় সংবিধানের উৎস, সঙ্গে আমরা এমসিকিউ প্রোভাইড করব। তোমরা বিশ্বাস করো, তোমরা যদি এসএসসি, এমটিএস, সিজিএল, হাইকোর্ট, গ্রুপ ডি, পিয়ন, জুডিশিয়াল পার্ট, বিশেষ প্রয়োজন, ডেন্টাল কলেজ, রেলওয়ে এনটিপিসির এক্সামে বসছো, সঙ্গে টিপিএসসির, তোমাদের জন্য এই ক্লাসটি 100% বেনিফিটেড হবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। ক্লাসগুলো অ্যাটেন্ড করবে প্রত্যেক দিন এবং ক্লাসগুলো নোট করে নেবে কোশ্চেনগুলো, ঠিক আছে? চলো আমরা 3 নাম্বার ক্লাস শুরু করছি। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি এসএসসি, এমটিএস, সিজিএল, হাইকোর্ট, গ্রুপ ডি, পিয়ন, রেলওয়ে, এনটিপিসি, আরপিএফ, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, ন্যাশনাল ল ইউনিভার্সিটি প্রিপারেশান করছো, তোমাদের জন্য আমাদের কাছে ফুল কমপ্লিটস নোটস রয়েছে। তোমরা অবশ্যই জানো যে কর্মবার্তা অনলাইন সবসময় নোটের কোয়ালিটি মেনটেনের উপরেই ফোকাস করে থাকে। সেই কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের নোটের সাকসেসটা এতটা হাই দেখেছো। তোমরা লোকালিটি থেকে জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা হয়ে থাকে। আমরা সবসময় সততার সঙ্গে কাজ করে এসেছি এবং করব, এতটুকু তোমরা বিশ্বাস রাখবে। যদি আমাদের নোটগুলো নিতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্ম্যাট টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ঠিক আছে? চলো ক্লাসগুলো তোমরা নোট করে নাও। প্রথম কোশ্চেনে যাচ্ছি আমরা, কি নিম্নের কোন দেশের লিখিত সংবিধান নেই? চলো আমরা ডিটেলস আলোচনা করব এবং কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করব। চলো, এখানে বলা হয়েছে নিম্নের কোন দেশের লিখিত সংবিধান নেই? হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ডাজ নট হ্যাভ এ রিটেন কনস্টিটিউশন? আচ্ছা, আমরা প্রথম দিন ক্লাসে তোমাদেরকে বলেছি যে আমাদের কনস্টিটিউশনে দুভাবে কনস্টিটিউশন থাকে, একটি হলো রিটেন, একটি হলো আনরিটেন। আমাদের ভারতের সংবিধান হলো রিটেন সংবিধান। রিটেন মানে কি? কোনো দেশের যখন শাসন ব্যবস্থা সম্পর্কিত যে মৌলিক কর্তব্যগুলো লিখিত আকারে যদি থাকে, এটাই আমরা রিটেন বলি। যেগুলো লিখিত আকারে নেই সেগুলোকে আনরিটেন বলি, ঠিক না? যদি রিটেন কনস্টিটিউশনের মধ্যে বলো, আমাদের রয়েছে ভারত সবচেয়ে বড় রিটেন, তাছাড়া সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলো রয়েছে। আর আমাদের সবচেয়ে বড় সংবিধান, লিখিত সংবিধান হলো আমাদের ভারতের সংবিধান। তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে? নিম্নের কোন দেশের লিখিত সংবিধান নেই বলেছে, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। উপরের সবগুলো সঠিক, মানে ইংল্যান্ডেরও লিখিত সংবিধান না, সৌদি আরবের না, নিউজিল্যান্ডেরও লিখিত সংবিধান নয়, ঠিক আছে? তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, রিটেন কনস্টিটিউশন, আনরিটেন কনস্টিটিউশন সম্বন্ধে তোমরা আশা করি বুঝে গেছো, ঠিক আছে? চলো নেক্সট যে কোশ্চেনটা আমাদের আসছে, কি 2 নম্বর কোশ্চেন, বিশ্বের সবচেয়ে বড় উল্লিখিত সংবিধান কোন দেশের? এক্ষুনি আমি বললাম বিশ্বের সবচেয়ে বড় উল্লিখিত সংবিধান হলো আমাদের ভারতের। অপশন বি হবে সঠিক উত্তর। তাছাড়া লিখিত সংবিধান আর কাদের রয়েছে? মনে রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডেরও লিখিত সংবিধান রয়েছে, বাট আমাদের ভারতের সংবিধান হলো সবচেয়ে বড় সংবিধান, লিখিত সংবিধান, ঠিক আছে? চলো তোমাদেরকে আমি একটি চার্ট দেখিয়ে দিচ্ছি, ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। হ্যাঁ, ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য। আমাদের যে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য কি? আমরা কী কী পয়েন্ট আজকে আলোচনা করবো তোমাদেরকে বলেছি। এর মধ্যে আমাদের ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য, প্রথমে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 1 নম্বর কী বলা হয়েছে দেখো, বিশ্বের দীর্ঘতম জটিলতম সংবিধান। আমি প্রথমে বলেছি আমাদের ভারতবর্ষের সংবিধান হলো বিশ্বের সবচেয়ে বড় এবং জটিলতম লিখিত সংবিধান, ঠিক না? এখানে বলা হয়েছে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। আমাদের সংবিধানের মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। মানে কি সুপরিবর্তনীয়? মানে কি আমাদের সংবিধানটাকে সংসদ দ্বারা এটাকে
পরিবর্তন করা সম্ভব, সংসদ দ্বারা এটাকে পরিবর্তন করা সম্ভব। সেজন্য তোমরা দেখেছো ভারতের সংবিধান যখন তৈরি হয়েছিল পরবর্তী সময়ে এগুলোকে অ্যামেন্ডমেন্ট করে অনেক মানে রুলস রেগুলেশন অনেকটাকে চেঞ্জ করা হয়েছে। সুতরাং সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় কি ভারতের সংবিধানে এমন কিছু পার্ট রয়েছে যেগুলো সংসদ দ্বারাও বা যে কোনোভাবে এটাকে পরিবর্তন করা সম্ভব না, সেই কারণে এটাকে বলা হয়েছে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। ক্লিয়ার? ওকে। 3 নম্বর বলা হয়েছে বিভিন্ন উৎস থেকে আহরিত সংবিধান। আমাদের ভারতের সংবিধানটা, এটা তোমাদেরকে আমি একটা চার্ট দিয়ে দেবো, হ্যাঁ 3 নম্বর যে পয়েন্ট, এটার একটা চার্ট দিয়ে দেবো, এটা তোমরা নোট করে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ভারতের সংবিধানের বিভিন্ন যে অধিকারগুলো মানে বিভিন্ন কান্ট্রি থেকে এগুলো কিন্তু সংগৃহীত, ঠিক না? এটাই এখানে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে নাগরিকদের মৌলিক অধিকারের স্বীকৃতি। আমাদের ভারতের সংবিধান আমাদের নাগরিকদের মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক না? এখানে রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। রাষ্ট্র যে পরিচালনার নির্দেশমূলক নীতিও কিন্তু আমাদের ভারতের সংবিধানে রয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে। এক নাগরিকত্ব, মানে এক নাগরিকত্ব রয়েছে, যেমন আমরা একটি মাত্র নাগরিক, আমরা ভারতের সিটিজেনশিপ। এখানে কিন্তু একটি কোশ্চেন আসে যে ভারতীয় সংবিধান ভারতের নাগরিকদের কি নাগরিকত্ব প্রদান করে থাকে, এক নাগরিকত্ব, দ্বিনাগরিকত্ব বা বহু নাগরিকত্ব, এমন একটা কোশ্চেন হয় কিন্তু। তাহলে এক নাগরিকত্ব আমাদের দিয়ে থাকে, ঠিক না? আমরা ইন্ডিয়ান সিটিজেন, আমরা এক নাগরিকত্ব। মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি, হ্যাঁ আমাদের ফান্ডামেন্টাল ডিউটি এখানে উল্লেখ রয়েছে। যেমনটা যদি তোমাদের বলি, যেমন আমাদের যদি যে আমাদের ন্যাশনাল যে সং যখন গাওয়া হয় তখন কিন্তু আমরা সাবধান হয়ে যাই, এটা কিন্তু আমাদের একটি মৌলিক কর্তব্য। প্লাস আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ কোথাও যদি পড়ে থাকে সেটাকে আমরা উঠিয়ে ভালো জায়গায় রাখি, এটাও আমাদের একটা মৌলিক কর্তব্য। হ্যাঁ, এ ধরনের কিছু মৌলিক কর্তব্য আমাদের রয়েছে। তাছাড়া ধর্মনিরপেক্ষতা, মানে আমাদের একটা সেকুলার কান্ট্রি, আমাদের ভারতবর্ষ, এখানে সব ধরনের যে ধর্ম এখানে রয়েছে, হিন্দু, মুসলিম, শিখ ধর্ম, সব ধর্মের মানুষের এখানে অধিকার রয়েছে, যার যার ধর্ম সে পালন করতে পারে, সে মানতে পারে। সুতরাং ধর্মনিরপেক্ষতাও আমাদের সংবিধানে রয়েছে। এটি হলো আমাদের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে? কোশ্চেন আসে যে ভারতের সংবিধানের 2টি বা 3টি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো, হ্যাঁ এমন থাকতে পারে, তাহলে কিন্তু এগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে? চলো নেক্সট 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখি যে ভারতের মূল সংবিধানের মূল কয়টি ধারা ছিল? আমাদের ভারতের প্রথম যখন সংবিধান লেখা হয়েছিল তখন মূল কয়টি ধারা ছিল? আচ্ছা, ভারতের সংবিধান যখন লেখা হয়েছিল, ভারতের সংবিধানটা লিখতে কতদিন সময় লেগেছিল? আশা করি তোমরা জানো, 2 years 11 months 18 days, না? এটা কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ কোশ্চেন আসে কিন্তু তোমাদের এক্সামে। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল আমাদের ভারতের সংবিধানটা লিখতে, ঠিক না? আচ্ছা, এখানে ভারতের সংবিধান যখন লেখা হয়েছিল, মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল? কয়টি ধারা ছিল? তখন কিন্তু ধারা ছিল তোমার 395টি ধারা ছিল, ঠিক আছে? 395টি ধারা ছিল, হ্যাঁ মনে রাখবে। চলো কিছু তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নিচ্ছি, কিছু পয়েন্ট ভারতের সংবিধানের গঠন। হ্যাঁ, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান আমি বলছি 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময়, মনে রাখবে কত সালে আমাদের সংবিধানটা কার্যকর হয়েছিল? আমি দ্বিতীয় ক্লাসে করাইছি 1950 সালে 26শে জানুয়ারি, যেটা আমরা 26শে জানুয়ারি রিপাবলিক ডে হিসাবে পালন করি। তখন আমাদের ভারতের সংবিধানটা কার্যকর হয়েছিল, ঠিক না? সংবিধানটা, আর সংবিধানটা স্বীকৃতি পেয়েছিল 1949-এর 26শে নভেম্বর, ঠিক না? দুটা ডেট কিন্তু আলাদা, মনে রাখবে। আচ্ছা, এই সংবিধানের মোট 395টি ধারা, 26টি পার্ট এবং 8টি তফসিল ছিল, ঠিক না? যখন ভারতের সংবিধান লেখা হয়েছিল। বর্তমানে 470টি ধারা রয়েছে, 25টি পার্ট রয়েছে এবং 12টি তফসিল রয়েছে। ক্লিয়ার? আর্টিকেল, পার্ট এবং শিডিউল, ঠিক না? যখন ভারতের সংবিধান লেখা হয়েছিল তখন তোমাদের কোশ্চেন আসে কিন্তু 395টি আর্টিকেল ছিল, 22টি পার্ট ছিল এবং 8টি শিডিউল ছিল। যখন বর্তমানে 470টি আর্টিকেল রয়েছে, 25টি পার্ট রয়েছে এবং 12টি শিডিউল রয়েছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার, মনে রাখবে, হ্যাঁ ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে অনেক রকমের কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করা হতে পারে বা পরীক্ষায় আসতে পারে না, এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলো 4 নম্বর কোশ্চেনটা কি দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? যে আমি বললাম তোমাদের
ভারতের সংবিধানের উৎসর মধ্যে যে ভারতের যে সংবিধান বিভিন্ন কান্ট্রি থেকে এগুলো সংগৃহীত হয়েছে ওইটাই। হ্যাঁ, তোমাদের একটা আমি চার্ট দেবো, এখনই চার্ট দিয়ে দেবো, সেটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। হ্যাঁ, ওই চার্ট থেকে তোমাদের 1 থেকে 2 নাম্বার যে কোনো এক্সামে তুমি পাবে, গ্যারান্টি। ঠিক আছে, ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই সকলে একটি করে লাইক করে দেবে। হ্যাঁ, ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রিয়াম্বেল কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছিল? কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছিল? সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে গৃহীত হয়েছিল। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের। ঠিক আছে, চলো এই দেখো তোমাদের যে চার্টটা, ভেরি ইম্পর্ট্যান্ট চার্ট। যদিও তোমাদের এটা ক্লিয়ার আসছে না, আমি একটি বই থেকে উঠিয়ে এনেছি। হ্যাঁ, ক্লিয়ার হয়তো বা তোমাদের বোঝা যাচ্ছে না। দেখো দেশের নাম, এখানে ভারতের সংবিধানের বিভিন্ন অংশ, কোন দেশ থেকে এই কোন অংশটি সংগৃহীত হয়েছে। যেমন ব্রিটেন থেকে কি পার্লামেন্টারি সংসদীয় শাসন ব্যবস্থা, আইন প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্ব, যেটা আসে একক নাগরিকত্ব ভারতের যে ওয়ান সিটিজেনশিপ, এটা কোন দেশের থেকে সংগৃহীত হয়েছে বা কোন দেশের অনুকরণে সংগৃহীত হয়েছে। ঠিক আছে, তাহলে ব্রিটেন। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রিটেন। ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্টেন্ট কমিটি, সেটাও ব্রিটেন থেকে। আয়ারল্যান্ড থেকে কি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভার সংসদ মনোনয়ন এবং রাষ্ট্রপতি নির্বাচন, এটা আসে রাষ্ট্রপতি নির্বাচন ভারতের যে সংবিধানে কোন দেশ থেকে দেশের অনুকরণে করা হয়েছে, তাহলে আয়ারল্যান্ড। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে আমাদের প্রস্তাবনা প্রিয়াম্বেল, মৌলিক অধিকার, আর্থিক জরুরি অবস্থা, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচার ব্যবস্থা পদ্ধতি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। ঠিক আছে, এভাবে এগুলো কোন কোন দেশ থেকে কোনটা আনা হয়েছে সবগুলো এখানে চার্ট রয়েছে। এটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও, সকলে একটি স্ক্রিনশট নিয়ে নাও, ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আশা করি এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তারপরে মোটামুটি বোঝা যাচ্ছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, চলো আশা করি নিয়ে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। এই যে চারটা তোমাদেরকে আমি দিয়েছি, এখান থেকে 1 থেকে 2 নাম্বার তুমি যে কোনো এক্সামে তুমি পাবে। এগুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো 1 থেকে 2 নাম্বার ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো 5 নাম্বার কোশ্চেনটা কি দেখো। ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধানের অনুকরণ থেকে গৃহীত হয়েছে? এক্ষুনি আমি চার্ট থেকে বললাম, তাহলে কি হবে এটা? আয়ারল্যান্ড থেকে। ঠিক না, আয়ারল্যান্ড থেকে, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক না, চলো চারটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি যে কোনো কোশ্চেন আনসার দিতে পারবে। দেখো, ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে সবচেয়ে বেশি দেখা যায়? ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে সবচেয়ে বেশি দেখা যায়? তাহলে এটা হবে ভারত শাসন আইন 1935। হ্যাঁ, ভারত শাসন আইন 1935। বা এটাও তোমাদের এটা যদি হাইড করে দেয়, হ্যাঁ, কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে সবচেয়ে বেশি দেখা যায়, এটাও আসতে পারে, তাহলে ভারত শাসন আইন। হ্যাঁ, 1935। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হ্যাঁ, দেখো সবগুলো কোশ্চেন ইম্পর্ট্যান্ট। আমি যে কোশ্চেনগুলো তোমাদের এক্সামে আসে সবগুলো কোশ্চেন তোমাদের সামনে ক্লাসের মধ্যে ডিসকাস করতে চেষ্টা করি, সুতরাং ক্লাসগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি সেই কারণেই বলি, অনেকে কোশ্চেন করো তোমরা আমাদের, দাদা আপনাদের থেকে যে সাজেশন নিচ্ছি, নোট নিচ্ছি, এগুলো পড়লেই খালি হবে কি না। দেখো, এমন কোশ্চেনটা করবে না কেন, এমন কোশ্চেন কেউ আনসারটা দিতে পারবে না, বা পারলেও এটা দেবে না কেন। আমি কি বলবো না শুধু যে আমার নোটগুলো পড়েই তুমি বসে থাকো, বাকি কিছু পড়বে না, এমন কেউ বলতে পারবে না বা কেউ বলবে না। ঠিক আছে, আমি বলি আমাদের নোটগুলো ভালো করে ফলো করো, আমাদের ক্লাসগুলো ভালো করে ফলো করো, ভালো রেসপন্স পাবে। ঠিক আছে, চলো এই তো গত 28 তারিখ হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভারের এক্সাম হয়েছে, ভালো আমাদের থেকে ভালো কমন এসেছে, ভালো পরিমাণে কমন এসেছে। হাইকোর্ট গ্রুপ ডি পিওন যারা এক্সাম দিচ্ছ তোমরাও ভালো করে করো, আমাদের কথা মতন ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। ঠিক আছে, চলো 7 নম্বর কোশ্চেন। ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো বা অবজেক্টিভ রিসলিউশনকে সংবিধানের পরিষদে অবতারণা করেন কে? ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো বা অবজেক্টিভ রিসলিউশনকে কে সংবিধান পরিষদে অবতারণা করেন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, জওহরলাল নেহরু। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, এগুলো নোট করে নাও, এগুলো কোশ্চেনগুলো নোট করে নাও। ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্র সম্বন্ধিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? সেটা গৃহীত হয়েছে কানাডা থেকে। হ্যাঁ, কানাডা থেকে। ওই চারটার কোশ্চেন, চারটা মুখস্থ রাখলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা ইমার্জেন্সি প্রভিশনস কোথায় থেকে নেওয়া হয়েছে? ইম্পর্টেন্ট, ইমার্জেন্সি প্রভিশন কোথায় থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। হ্যাঁ, জার্মানি থেকে, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, জার্মানি থেকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখো।
ভারতীয় নাগরিকত্ব আইন, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা ভারতীয় নাগরিকত্ব আইন কত খ্রিস্টাব্দে পাস হয়, ভেরি ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয়, সেটা পাস হয় 1955, 1955, 1955 সালে, ঠিক আছে, 55 সালে। আর এটা জানি আমরা যে ভারতের নাগরিকত্বের যে প্রকৃতি বা নাগরিকত্বের যে প্রকৃতি কি, এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক না, আমি যেটা বলেছি সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা এই পয়েন্টগুলো আলোচনা করেছি এবং এর উপরে এই কোশ্চেনগুলো এমসিকিউগুলো তোমাদের আসতে পারে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কি, মৌলিক অধিকার সমূহ, ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল যে রাইটসগুলো রয়েছে, সম্পত্তির অধিকার, সঙ্গে সম্পত্তির অধিকার, যারা ল্যান্ড রাইটস, এটা আমাদের মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, এগুলোর উপর কী কী কোশ্চেন হতে পারে, সঙ্গে আমরা এই দুটা টপিকের উপরে এমসিকিউ প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি কন্টিনিউ ফলো করো এবং নোট করে নাও, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যে কোশ্চেনই আসবে তুমি আনসার করতে পারবে। আর সব এক্সামে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরেই জেনারেল নলেজ কোশ্চেন বেশি থাকে। তুমি বিভিন্ন এক্সামের কোশ্চেনপত্রগুলো তোমরা ঘাটাঘাটি করে দেখে নেবে। তাছাড়া আমরা ম্যাথের সিরিজ একটি ক্লাস করি, আর করাতে পারিনি, সময় পাইনি। ম্যাথের সিরিজও শুরু করব, রিজনিংয়ের সিরিজও আমরা শুরু করব। তোমরা যে এক্সামের প্রিপারেশান করছো, আমি অনেস্টলি বলছি ভালো করে প্রিপারেশান করো। এই বছর 2024 কিন্তু হিউজ গভর্নমেন্ট জব মানে ভ্যাকেন্সি বের হচ্ছে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি না একটি জব তুমি লাগাতে চেষ্টা করো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছি। আমি যেটুকু হেল্পের প্রয়োজন তোমাদেরকে আমি হেল্প করব। আমি আবারও বলছি, তোমরা যদি আমাদের থেকে এসএসসি, এমটিএস, হাইকোর্ট, গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, রেলওয়ে, এনটিপিসি, আরপিএফ নোটগুলো নিয়ে পড়তে চাও, অবশ্যই নিয়ে পড়ো, ভালো রেসপন্স পাবে। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো আর নোটগুলো ভালো করে ফলো করো। এই দুটা কথাই আমি বলি, ভালো রেসপন্স পেয়ে যাবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারগুলো তো তোমরা দেখতে পেয়েছো, এর থেকে ভালো আমরা আরও ভালো বেটার থেকে বেটার করতে চেষ্টা করছি, তোমরা ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, ঠিক আছে। সকলকে বেস্ট অফ লাক, আগামী ক্লাসে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।